অর্থনৈতিক রসায়ন মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং মেডিকেল ভর্তি প্রস্তুতিতে একটা ত্রাসের নাম। অর্থাৎ এই চ্যাপ্টারটা যেমন হচ্ছে অনেক বড় এবং একই সাথে অনেক বেশি ইনফরমেশন, যেগুলো তোমাদের আসলে মনে রাখতে খুবই অসুবিধা হয়। সো আজকের ক্লাসে আমরা খুবই কম সময়ের মধ্যে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে তোমাদেরকে মুখস্থ করায় দিব একদম। অর্থাৎ এখানে যত ইনফরমেশন দেখছো সবগুলো তোমাদের মাথায় একদম সেট করে দিব ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসো এবং সবাই একটু সিএফসিটা খুলে বসো, তাহলে ইনশাল্লাহ দেখবে যে তোমাদের পড়াটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। তো চলো সবার প্রথমে এই চ্যাপ্টারটা যেভাবে আসলে বইতে শুরু করা হয়েছে আমি আসলে সেইভাবে শুরু করব না। ইম্পর্টেন্সের দিক থেকে আমরা আগে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে পড়বো, এরপরে অন্যান্য টপিকগুলো পড়বো। তো অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে প্রথম যে টপিকটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। এই জিনিসটা তোমরা কিন্তু খুব ভালো জানো। আচ্ছা, ন্যানো টেকনোলজির যে সূচনাটা এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, বাট তারপরেও হালকা পাতলা বলে দিই। তো একজন বিজ্ঞানী ছিলেন, দেখো ন দিয়ে, তাহলে ন দিয়ে ছিল হচ্ছে তোমার ন্যানো, আর ন দিয়ে তোমার হচ্ছে কী বলতো নরিও। তাহলে ন্যানো নরিও এই দুটো কথা আমরা মনে রাখবো, ঠিক আছে? নতে ন্যানো, নতে নরিও। তো নরিও টনিগুচ্ছ উনি কী করছিলেন, অনেক বছর আগে উনি একটা সোনার যে খণ্ড ছিল, মানে আমরা যেটাকে গোল্ড বলি, গোল্ড বা স্বর্ণের যে খণ্ড ছিল ওইটাকে উনি একবার খুবই ছোট করে কাটছে। উনি কৌতূহল বশতই হয়তো বা কাটছিল। উনি কী করছে, একটা গোল্ডের একটা বার বা গোল্ডের একটা তোমার খণ্ড, এটাকে খুবই ছোট, অর্থাৎ প্রায় 10⁻⁻6 এই এতটুকু খণ্ডে সে ভাগ করছে আর কি। 10⁻⁻6 মিটার পর্যন্ত উনি হচ্ছে ভাগ করছে আর কি। এরপরে দেখে যে এই পর্যন্ত ভাগ করার পরে, অর্থাৎ উনি যখন 10 মানে ওটাকে যখন আরও ছোটো করে 10⁻⁻7 করছে, এরপরে যখন ওটাকে 10⁻⁻8 করছে অথবা 10⁻⁻9-এর দিকে নিয়ে গেছে, তখন দেখে যে 10⁻⁹-এ নিয়ে যাওয়ার পরে সেই গোল্ডের যে কালারটা এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যেই গোল্ড দেখতে মোটামুটি কিছুটা সোনালি মতো, এটা চেঞ্জ হয়ে গেছে কেমন বলতো, লাল। এখান থেকেই মূলত আসলে এই ন্যানো টেকনোলজির আবিষ্কার। অর্থাৎ গোল্ডটাকে নর্মালি আমরা যে কালারে দেখি, যখন আমি সেটাকে ন্যানো পর্যায়ে নিয়ে যাই, মানে ছোটো করতে করতে যখন 10⁻⁹ মিটারে নিয়ে চলে যাব, তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। শুধু কালারই না, তার আরও বৈশিষ্ট্যও কিন্তু চেঞ্জ চলে আসবে। সো এই ব্যাপারটাকে আমরা বলেছি ন্যানো টেকনোলজি। এটার আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী নোরিও টনিগুচ্ছি। এখন চলে আসো সবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পড়াটা, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে একটু চলে আসো, খেয়াল করো এখানে। এই যে তোমার ন্যানো টেকনোলজি আছে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো এই 3টা ভাগ হচ্ছে আমরা মনে রাখবো লেট পার্টি কথাটা দিয়ে। তোমরা মনে রাখবা লেট পার্টি। আচ্ছা, লেতে কি, লেতে হচ্ছে ন্যানো লেয়ার, লেতে হচ্ছে ন্যানো লেয়ার, ট থেকে ন্যানো টিউব, পার্টি থেকে মনে রাখবো ন্যানো পার্টিকেল। তাহলে ন্যানো পার্টি, ন্যানো কণা বা ন্যানো কণাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাই? 3 ভাগে ভাগ করতে পারি। লেট পার্টি, সবাই বলো লেট পার্টি, মুখে মুখে বলো লেট পার্টি। লেতে মানে কি বলো তো, ন্যানো লেয়ার, টতে টিউব, ন্যানো পার্টিকেল, পার্টিতে হচ্ছে পার্টিকেল। তাহলে এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে ন্যানো কণার আকার কত। সো ন্যানো কণার আকার হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। সেই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, 1 থেকে 100 ন্যানোমিটার। অর্থাৎ এই সিএফসিটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে তুমি প্রত্যেকটা স্টেপে শুধু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলাই পাবা। এখানে কোনো হিজিবিজি কোনো ইনফরমেশন নাই, কোনো ধরনের আজে বাজে ইনফরমেশন নাই যেগুলো আসলে তোমাকে এই লাস্ট সময় রিভিশন দিতে একটু ঝামেলা ক্রিয়েট করবে, এরকম কোনো কিছুই না। এই জিনিসটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে তোমার মাথায় যাতে গেঁথে যায়, ঠিক আছে? চলে আসো, তাহলে আমরা কী পড়ে ফেললাম বলো তো? ন্যানো লেয়ারগুলো হচ্ছে একমাত্রিক আর দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। আমি শুনে বুঝতে পারছো। সো মনে রাখবো আমরা লেট পার্টি, ঠিক আছে? ন্যানো লেয়ার, টিউব, আর হচ্ছে পার্টিতে হচ্ছে পার্টিকেল। গেল, এদের আকার কত? 1 থেকে 100 ন্যানোমিটার। এদের আকার কত ভাইয়া? 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে, আচ্ছা এবার চলে আসো আমরা পরবর্তীতে কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলি। এই যে ন্যানো পার্টিকেলটা আছে ভাইয়া, এই ন্যানো পার্টিকেলগুলো কোয়ান্টাম বলবিদ্যা অনুসরণ করে। এই জিনিসটা আমরা খুব ভালো করে মনে রাখবো। তাহলে ন্যানো পার্টিকেলগুলো আমরা কোন সূত্রটাকে অনুসরণ করে? এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা ন্যানো পার্টিকেলকে করে কোয়ান্টাম বলবিদ্যা। কেমন মনে রাখা যায়? আমার একটু মনে থাকতো এরকমভাবে। দেখো ন্যানো মানে তো ছোট। তো আমাদের সময় হচ্ছে যে এই যে দেখবে যে আমরা কাঁঠালের কোয়া খাই না, আমরা বাসায় কিন্তু কাঁঠালের কোয়া খাই। এই কোয়াটাও কিন্তু অনেক ছোট ছোট হয়, মানে দেখতে ছোট হয়েছে। ওইখান থেকে একটু জিনিস কেমন যেন আমার মাথায় আসতো যে ন্যানো মানে ছোট, কোয়া মানে হচ্ছে কোয়ান্টাম। সো কোয়াটাও কেমন হয়? ছোট হয়। আপনি একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে কার্বনের বহুরূপ। আমরা আরও ব্যাপার স্যাপার আছে, বাট তোমাদের বইতে এখানে একটা টপিক আছে কার্বনের বহুরূপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মনে রাখবা। কার্বনের বহুরূপ আছে টোটাল 40টার বেশি। তাহলে কার্বনের রূপ বা তার যে ভ্যারিয়েন্টগুলো আমি বলতে পারি কয়টা? প্রায় 40-এর বেশি আছে। এর ভেতরে আমরা 2টা প্রকার জানবো। একটা হচ্ছে কেলাস গঠনযুক্ত। কেলাস মানে কিন্তু আমরা জানি যে কঠিন একটা
খণ্ডের মতো বলি, তাই না? তো কঠিন কেলাস গঠন করতে পারে এরকম কারা কারা, এটা আমরা মনে রাখতে পারি একটা ছন্দ ব্যবহার করে। তুমি মনে রাখবা হচ্ছে মনে রাখবা কার্ডিওগ্রাফ, GRAF মানে ফ। তাহলে মনে রাখবো আমরা কি দিয়ে বলতো, কার্ডিওগ্রাফ। কার্ডিওগ্রাফ কথাটা দিয়ে আমরা কার্বনের কেলাসযুক্ত যেই বহুরূপগুলা সেগুলো মনে রাখতে পারবো। কিভাবে? দেখো, কার থেকে আমরা মনে রাখবো হচ্ছে কার্বন, কার থেকে আমরা মনে রাখবো হচ্ছে কার্বনের বহুরূপ। ডিও থেকে আমরা মনে রাখবো ডায়মন্ড মানে কি বলতো, হীরা। সো হিরক মনে রাখবো আমরা এখান থেকে। GRA থেকে মনে রাখবো গ্রাফাইট, আর ফ থেকে মনে রাখবো হচ্ছে ফুলারেন্স। তাহলে তিনটে জিনিস আমরা মনে রাখবো। কার্ডিওগ্রাফ আমরা কিন্তু কার্ডিওগ্রাম এটার সাথে কিন্তু জড়িত, তাই না? এটা আমাদের হার্টের কিন্তু একটা পরীক্ষা, আমরা এটা জানি যে কার্ডিওগ্রাফ। এখানে আমরা মনে রাখবো কার্ডিওগ্রাফ। কার থেকে আমরা মনে রাখবো কার্বন, ডিও থেকে ডায়মন্ডস আমরা মনে রাখবো হিরক, গ্রা থেকে মনে রাখবো গ্রাফাইট, আর এফ থেকে মনে রাখবো হচ্ছে ফুলারেন্স। গেল? ওকে, এরপর দেখো বিদ্যুৎ সুপরিবাহী কারা। এদের মধ্যে কিন্তু দেখো এই যে তিনটা তুমি যে নাম পড়লা, এগুলোর মধ্যে সবগুলোই হচ্ছে তোমার বিদ্যুৎ সুপরিবাহী, শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে ডায়মন্ড বা হিরো। তাহলে ওইটা বাদে কি হবে? দেখো গ্রাফাইট আছে, ফুলারেন্স আছে, এক্সট্রাভাবে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কার্বন ন্যানো পার্টিকেল। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা এমনি মুখস্থ করতে পারবা যে কার্বন ন্যানো পার্টিকেল, গ্রাফাইট আর ফুলারেন্স, এগুলো হচ্ছে সবগুলা কি হবে? বিদ্যুৎ পরিবাহী হবে। আর কেলাস গঠন করে কি ভাইয়া? কেলাস গঠন করে হচ্ছে তিনজন, হিরক, গ্রাফাইট, ফুলারেন্স। হিরক, গ্রাফাইট, ফুলারেন্স, ডায়াগ্রাফ এভাবে মনে রাখতে পারি আমরা। ঠিক আছে, মনে রাখবো কি দিয়ে? কার্ডিওগ্রাফ এভাবে মনে রাখবো। ওকে, এরপর চলে আসো, এখানে একটা সুন্দর একটা বক্স করা আছে। এখানে আসলে এই চ্যাপ্টারে তোমরা দেখবা অনেকগুলা মান আছে আর কি, অনেকগুলা তোমার হচ্ছে যে মান আছে, যে মানগুলাকে আমি একসাথে এখানে দেখাইছি। তো তোমাদের জন্য যাতে বুঝতে অসুবিধা হয় আর কি। দেখো কি বলছে এখানে, যে 4টি হাইড্রোজেন পরমাণুর আকার, মানে কিছু মান আছে একসাথে করে রাখছি। তারপরে আমি চেষ্টা করব এখানে যে মানগুলো আছে ভাইয়া, এখানে যে মানগুলো আছে এই মানগুলো তোমাকে একটু মুখস্থ করে দেওয়া। দেখো 4টা হাইড্রোজেন পরমাণুর যে আকার সেটা হচ্ছে 1 ন্যানোমিটার। কেমনে মুখস্থ রাখবা? দেখো আমি যখন হাইড্রোজেন লিখি তখন একটা দাগ দেই, দুইটা দাগ দেই, তিনটা দাগ দেই। মনে রাখবা এটা হচ্ছে হাইড্রোজেন, সো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কি হবে? 1 হবে, সো 1 ন্যানোমিটার। সেভাবে একটু মনে রাখবা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কয়টা হাইড্রোজেন মিলে? সো 4টা হাইড্রোজেনের পরমাণুর আকার হচ্ছে 1 ন্যানোমিটার। আমরা এটা মুখস্থ করলাম। ওকে, এরপর চলে আসো একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য। এটা মনে রাখবে এরকমভাবে যে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ওই যে যখন তুমি হচ্ছে মাইক্রোবায়োলজি ক্লাস করবা, অথবা যখন কোনো একটা মাইক্রোবায়োলজি ল্যাবে যাবা, যেখানে তোমাদের আসলে ব্যাকটেরিয়া, ভাইরাস টাইরাস এগুলো নিয়ে গবেষণা করা হয়, ওইখানে ব্যাপারটা একটু এইভাবে তুমি রিয়েলাইজ করো যে ওইখানে একটা জার আছে। মানে একটা জার মানে কি? জার মানে হচ্ছে পাত্র আছে, যে পাত্রের মধ্যে কি আছে? ব্যাকটেরিয়া আছে। সেভাবে একটু মনে রাখবো। সো আমরা মনে রাখবো যে ব্যাকটেরিয়া আছে কিসে? একটা জারে আছে, একটা জারে করে কি রাখা আছে? ব্যাকটেরিয়া রাখা আছে। একটা জারে কি আছে? ব্যাকটেরিয়া আছে। তাহলে ব্যাক থেকে আমরা মনে রাখবো হচ্ছে ব্যাকটেরিয়া, এক জার মানে হচ্ছে 1000। ঠিক আছে, এক জার মানে কি বলতো? 1000। এভাবে একটু মনে রাখবা। তাহলে 1000 ন্যানোমিটার। আচ্ছা, চুলের ব্যাসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরে তুমি চাইলে পড়তে পারো 50,000 ন্যানোমিটার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ফাইন পার্টিকেলসের যে আকারটা সেটা হচ্ছে কত? 101 থেকে 2500। আমি শুধুমাত্র প্রথমটা মনে রাখতাম 101। দেখো কত সুন্দর একটা ওয়ার্ড 101, কত সুন্দর একটা তোমার হচ্ছে যে মানে সংখ্যা। এই জন্য এটাকে আমরা বললাম ফাইন পার্টিকেলস বা সুন্দর একটা পার্টিকেল। তো ফাইন থেকে আমরা মনে রাখবো ফাইন, আর ফাইন সংখ্যাটা হচ্ছে 101। ফাইন সংখ্যাটা কি বলো তো? 101। সবাই একটু বলো ফাইনটা কি? 101। ফাইনটা কি বলো তো? 10101। ওকে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এটা মুখস্থ করতে হবে, 37 পিকোমিটার। ইম্পর্টেন্ট। সিজিয়াম পরমাণুর ব্যাসার্ধ সবচাইতে বড়। আচ্ছা, এই সিজিয়াম পরমাণুর ব্যাসার্ধটা মুখস্থ রাখা যায় কিভাবে? দেখো আমি আসলে পড়ার সময় কী করতাম, আমি বিভিন্ন রকমের ট্রিক্স বানাইতাম, তোমাদেরকে আমি হেল্প করতেছি, জাস্ট তোমরা এগুলা এভাবে যতটুকু পারো তুমি হচ্ছে যে তোমার মতো করে মনে রাখার চেষ্টা করবা। দেখো আমি যখন সিজিয়াম লিখি, ধরো তোমাকে আমি বললাম সিজিয়াম, তোমাকে আমি বললাম যে সিজিয়ামের তোমার কত পরমাণুর ব্যাসার্ধ কত। তো তুমি মনে রাখবে এরকমভাবে যে আমরা যখন দেখবে যে আমরা যখন পাত্রী দেখতে যাই, মনে করো তুমি হচ্ছে তোমার কারো একজনের পাত্রী দেখতে গেছো, তো পাত্রী যখন আমরা দেখতে যাই তখন দেখি যে পাত্রীর সিজি কত, মানে পাত্রীর সিজি মানে তোমার হচ্ছে সে একাডেমিকভাবে কতটা ভালো ছিল বা খারাপ ছিল, এই ব্যাপারগুলো আমরা দেখি। তাহলে মনে রাখবো আমরা পাত্রীর কি দেখব? পাত্রীর সিজি দেখব। পাত্রীর কি দেখবো ভাইয়া? পাত্রীর সিজি দেখবো। সো সিজি থেকে আমরা মনে রাখবো হচ্ছে সিজিয়াম, আর পাত্রী পাতে মনে রাখবো হচ্ছে 5, আর 3 থেকে মনে রাখবো 30। সো 530 পিকোমিটার। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে সিজিয়াম পরমাণুর ব্যাসার্ধ কি বলতো? 530 পিকোমিটার। কেমন মনে রাখবো? পাত্রীর সিজি দেখবো, পাত্রীর সিজি।
তাহলে সি থেকে মনে রাখবো সিজিয়াম 5 আর 30। চলে আসো এখানে, এটা তুমি মুখস্থ নিজেই করতে পারবা। আচ্ছা, কার্বন ন্যানোটিউবের তোমার কি বলছে ব্যাস। আচ্ছা, কার্বন ন্যানোটিউবের ব্যাসটা মনে রাখাটা খুবই সহজ। দেখো আমি কার্বন ন্যানোটিউব এই জিনিসটাকে আমি একটু মুখস্থ করাই তোমাকে। আচ্ছা, কার্বন কার্বন ন্যানো তারপরে কি বলতো টিউব, তাই না? কার্বন ন্যানো তারপর হচ্ছে টিউব। তো এটা থেকে আমি এর মানে ব্যাসটা কেমনে মনে রাখতে পারি? আচ্ছা বলো তো, কার্বন এইটা সি, কার্বনের মধ্যে কি আছে? সি আছে। এই সিটা আসলে ইংরেজি বর্ণমালার কত নম্বর সংখ্যা? এ বি সি, মানে হচ্ছে 3 নম্বর সংখ্যা। তো তুমি একটা 3 বসাও, তাহলে সি এর জন্য কি বসাও? একটা 3 বসাও। আচ্ছা, এন থেকে আমরা বুঝতে পারছি নাই, নাই জিনিস আমরা কি এন দ্বারা বোঝাই? নাই, নাই মানে কি বলতো 0, 30, ওকে। আর টিতে কি? টিতে কি বলতো 2 না? টিতে কি বোঝা যায়? আমরা বলি 2, তাহলে টিতে আমরা কি দিয়ে দিব? 2। তার মানে দেখো এটা কত? 2 থেকে 30, বা আমি 30 থেকে 2ও বলতে পারছি, 30 থেকে এটা হচ্ছে 2। দেখো কত সহজ। তার মানে কার্বন ন্যানোটিউবের ব্যাস কিন্তু কত? 2 থেকে 30। ঠিক আছে, গেল, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সবচেয়ে দীর্ঘ কার্বন ন্যানোটিউব কোনটা? সবচেয়ে দীর্ঘ কার্বন ন্যানোটিউবের আকার কত? 18.5। এটা তুমি কেমন মনে রাখতে পারো? দেখো আমাদের দেশে বা বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল একজন, কে ছিল বলো তো? সে ছিল আমাদের আপা, সে ছিল আমাদের আপা, তাই না? তাহলে দেশে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল কে? আপা। তাহলে আ থেকে আমরা মনে রাখবো 18, আর পা থেকে মনে রাখবো 5, সো 18.5। সো মনে রাখবো সবচেয়ে দীর্ঘ হচ্ছে 18.5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। কোয়ান্টাম ডটস। আচ্ছা, কোয়ান্টাম ডটসটা আরও মজা দিয়ে শেখা যায়। দেখো নামের মধ্যে আছে কোয়ান্টাম উডস লিখে আসে, আসলে উডস না, এটা ডটস হবে। কোয়ান্টাম ডটস, ড ট দন্তস, কোয়ান্টাম ডটস। কেমনে মনে রাখো? দেখো ডটসের শুরুতে কি আছে? ড আছে, শেষে স আছে, মানে 10, তাই না? 10, তার মানে অবশ্যই কি হবে? 10 হবে, দেখছো? তাহলে 1 থেকে 10। তাহলে কোয়ান্টাম ডটসের টটা বাদ দিও, তাহলে কি হবে? 10 আসে, তো 10 মানে তো 10, তো 10, 1 থেকে 10 হয়েছে ভাই। ওকে, এরপরে চলে আসে সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, এখন এই তোমার কোয়ান্টাম ডটসের আকার যখন আমি তোমার 50 থেকে 100 ন্যানোমিটার মতো নিয়ে যাব, তখন হচ্ছে এটা সবচেয়ে শক্তি, এর শক্তিটা কী হয় বলতো? সবচেয়ে বেশি হয়। এটা বলছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তুমি চাইলে পড়তে পারো, নাহলে নাই। এই তো গেল। এরপরে আমরা চলে যাব সরাসরি কিছু ইনফরমেশনে। যেমন এখানে বলা আছে, দেখো যে ন্যানোকণার যে ব্যাস, ন্যানোকণার ব্যাস আমরা একটু আগে কত দেখলাম? 1 থেকে 100 ন্যানোমিটার, তাই না? 1 থেকে 100 ন্যানোমিটার। এই যে ব্যাসের কথা বলছি, ন্যানোকণার যে ব্যাসটা, এটা হচ্ছে কি বলছে আমাদের? হাইড্রোজেনের ব্যাসের তুলনায় 13 থেকে 1300 গুণ, এবং সিজিয়ামের তুলনায় প্রায় 33 গুণ কি হয় বলো তো? বড় হয়। সো আমরা এটা কেমনে মুখস্থ রাখতে পারি? তুমি মনে রাখবা সিজিয়ামেরটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট বেশি। সিজিয়ামের কি? সি মানে কি? এ বি সি, মানে 3 নম্বরে আছে, সো 3টা 2 বার দিব, সো 33 গুণ হবে। ঠিক আছে, এভাবে একটু মনে রাখবো। আচ্ছা, বাকি ইনফরমেশনগুলো তোমরা জানো। ইউভি রশ্মিতে ন্যানোকণা দৃশ্যমান হয়, এটা আমরা জানি। দৈত্যাকার অণু কারা, তাই না? দৈত্যাকার অণু কারা হবে? SiO2, SiC আর হিরোক। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, বা 9-10ও শিখেছিলাম কিন্তু। ঠিক আছে, আবার এটা তোমার একাডেমিকেও ছিল, খুব মানে আমরা মুখস্থ রাখতে পারি ইজিলি। একটা কি বলতো? সিলিকন ডাইঅক্সাইড, SiC আর হিরো, এগুলো হচ্ছে আমরা কি বলি? দৈত্যাকার। কারণ কি? তারা এমনি করে কি করে? এই যে সিলিকন আছে না, সিলিকন কি করে? এমনি করে দৈত্যাকার অণু ফর্মেশন করে, তাই না? এমনি করে দৈত্যাকার অণু ফর্মেশন করে, এই জন্য আসলে এটাকে আমরা কি বলি? দৈত্যাকার অণু বলে থাকি। যাই হোক, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এগুলো তোমরা ইজিলি পড়ে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এখানে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন ন্যানোকণা। দেখো এখান থেকে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল যে নিচের কোনটি কার্বন ন্যানোকণা নয়? তো কার্বন ন্যানোকণা নয় দিয়ে উত্তরটা ছিল হচ্ছে সেমিকন্ডাক্টর। ওখানে কিন্তু তোমার ফুলারিন্সও ছিল, গ্রাফিন্সও ছিল, আবার কিন্তু গ্রাফাইটও ছিল। তো এখন আমার আরেকটা অপশন ছিল হচ্ছে কি? সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর কিন্তু অপশনে অ্যান্সারটা দেওয়া ছিল যে নিচের কোনটি কার্বন ন্যানোকণা নয়, এটার অ্যান্সার কিন্তু সেমিকন্ডাক্টর হবে। এখন কেন এটা হচ্ছে, ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো আমরা যখন সেমিকন্ডাক্টর তৈরি করতে যাই, তখন আসলে কার্বন ন্যানোকণা ব্যবহার করি। তাহলে কার্বন ন্যানোকণাগুলো যুক্ত করে করেই তো আসলে কি তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এর মানে কি এই যে সেমিকন্ডাক্টরটা হচ্ছে ন্যানোকণা? আসলে ন্যানোকণা না, ন্যানোকণাগুলো মিক্সিত করে আমরা কি তৈরি করি বলতো? সেমিকন্ডাক্টর তৈরি করি। এজন্য আমরা সেমিকন্ডাক্টরকে আসলে কার্বন ন্যানোকণা বলতে পারবো না। তাহলে কার্বন ন্যানোকণার মধ্যে কী কী পড়ে? ফুলারিন্স পড়বে, গ্রাফিন পড়বে, আর কার্বন ন্যানোকণা বা ওই নিজে কার্বন ন্যানো টিউব যেটাকে আমরা বলে থাকি, কার্বন ন্যানো টিউব। এটা আসলে ন্যানোকণা নয়, কার্বন ন্যানো টিউব হবে। তো কার্বন ন্যানো টিউব, এই 3টা জিনিস আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এখন এই যে তোমরা ফুলারিন সম্পর্কে জানো, বুকমিনস্টার ফুলামিন C60। দেখো বাকি বল বা ফুটবল বলি, এটাকে আমরা গ্রাফিন হচ্ছে একটা গ্রাফাইট শিটের মতো, নাম শুনে বুঝতে পারছো, গ্রাফিন গ্রাফাইট শিটের মতো একটা স্তর থাকবে, আমরা জানি। এটা হচ্ছে ইস্পাত থেকে 100 গুণ শক্ত হবে। ইস্পাতের চাইতে কত গুণ শক্ত হবে? 100 গুণ শক্ত হবে। এটা আমরা মুখস্থ করবো। ওকে, দেখো এরপরে কার্বন ন্যানো টিউব সম্পর্কে কথাবার্তা বলা আছে। এটা আসলে টিউব হবে, কার্বন ন্যানো কণা না, এটা হচ্ছে টিউব।
কার্বন ন্যানো টিউব যেটা আছে, সেই কার্বন ন্যানো টিউবের ক্ষেত্রে আমরা কিছু কথাবার্তা মনে রাখবো যত শক্তিশালী জিনিস আছে, যত শক্তি টাইপের জিনিস সব হচ্ছে কার্বন ন্যানো টিউব। যেমন কি দেখো, এটা হচ্ছে সবচেয়ে ছোটো টেস্ট টিউব, ওকে 1 নম্বর। উচ্চ ঘাত, মানে এটা ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, এরকম একটা ব্যাপার। উচ্চ ঘাত সহ, নমনীয়তা বেশি, খুব শক্তিশালী, দৃঢ় বা রিজিড, ইস্পাতের চাইতে 100 গুণ শক্তিশালী, সব কিন্তু এখানে সব শক্তিশালী ব্যাপার স্যাপার। তুমি নাম শুনে কিন্তু বুঝতে পারতেছো। ওকে, এরপরে চলে যাবো একটা গুরুত্বপূর্ণ বক্সে। দেখো এখানে বলতেছে যে এই যে স্বর্ণ আছে, সোনা আছে, এটা যখন তোমার স্থূল অবস্থায় থাকে, এটা যখন স্থূল অবস্থায় থাকে, স্থূল মানে কি বলতো, বড় সাইজে থাকে, তখন এটা হচ্ছে নিষ্ক্রিয় হয়, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু যখন তাকে আমরা ন্যানো কণা পর্যায়ে নিয়ে যাই, ন্যানো কণা পর্যায়ে নিয়ে গেলে কি হবে, সে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছো? অর্থাৎ এটাই বলতেছে যে যখন একটা সোনা বা স্বর্ণ যখন বড় আকৃতিতে থাকে, তখন সেটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে, মানে কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু যখন তাকে আমরা ন্যানো পর্যায়ে নিয়ে যাব, মানে ভাঙতে 10⁻⁹ নিয়ে চলে যাব, তখন সেটা কি করে, বিক্রিয়া করে, সে বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তো এখানে একটা প্রভাবকের নাম লেখা আছে, এই যে দেখো তোমার কার্বন মনোক্সাইডের সাথে আমি যখন পানির বিক্রিয়া করাবো, এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে কে বলতো, এই তোমার স্বর্ণ, অর্থাৎ ন্যানো স্বর্ণ আর কি। স্বর্ণটাকে যখন আমরা ন্যানো পর্যায়ে নিয়ে যাই, ওই ন্যানো স্বর্ণটা আসলে এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করে। তার মানে সে কি আলটিমেটলি দেখো তো, সে একটা সক্রিয়তা প্রদর্শন করলো না, কিন্তু যখন সে স্থূল অবস্থায় ছিল, বড় আকারে ছিল, তখন কিন্তু সে নিষ্ক্রিয় ছিল। ওকে, চলে যাবো গলনাঙ্কে। গলনাঙ্ক যখন দেখো সে স্থূল অবস্থায় যখন থাকে, তখন তার গলনাঙ্ক থাকে 1064°C। কিন্তু যখন তার সাইজটা আমরা 2.5 ন্যানোমিটার নিয়ে চলে আসি, দেখছো তার গলনাঙ্ক হয়ে গেছে কত, 300°C, মানে কমে গেছে। একটু আগে বলেছিলাম না যে যখন আমরা কোনো একটা বস্তুকে ন্যানো পর্যায়ে নিয়ে চলে যাই, তখন তার গলনাঙ্ক, সক্রিয়তা, রং, এগুলোতে চেঞ্জ আসে। তো এটাই হচ্ছে সেই চেঞ্জটা। তো তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখো। ওকে, এরপরে চলে যাই আমরা, খুব ইম্পর্টেন্ট কথা, এটা হলো যে ন্যানোকণার ভৌত ধর্ম। দেখো ন্যানোকণার যে ভৌত ধর্ম আছে, এই ভৌত ধর্মগুলো আমরা কিছু ছন্দ দিয়ে মনে রাখবো। এখানে আমরা মনে রাখবো হচ্ছে মেমো, MEMO, মেমো। এমতে হচ্ছে মনে রাখবা ম্যাগনেটিক, মানে চুম্বকীয়। ইতে মনে রাখবা ইলেকট্রিক, মানে বৈদ্যুতিক। এমতে মনে রাখবো মেকানিক্যাল, মানে হচ্ছে যান্ত্রিক। আর ওতে মনে রাখবো হচ্ছে অপটিক্যাল। তাহলে হচ্ছে 4টা বৈশিষ্ট্য আমরা পাবো, অপটিক্যাল, চুম্বকীয়, বৈদ্যুতিক আর হচ্ছে যান্ত্রিক। এই 4টা বৈশিষ্ট্য আমাদের খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। যেহেতু 4টা অপশন হয়ে আছে, তো স্যারের জন্য ইজি এখান থেকে একটা MCQ বানানো। তো ভালো করে এটা দেখবা। আচ্ছা, এরপরে কি বলছে, ধর্মগুলোর কারণ হলো ন্যানোকণার ক্ষেত্রফল। ন্যানোকণার ক্ষেত্রফল এর কারণেই মূলত আসলে ধর্মগুলো প্রদর্শিত হয়ে থাকে। কোয়ান্টাম সাইজ কি বলছে, দেখো ন্যানোকণার কিন্তু একটা কোয়ান্টাম সাইজ আছে। এই কোয়ান্টাম সাইজের কারণে কি হয়, এই যে বৈশিষ্ট্যগুলো দেখতেছো, মোটামুটি সব বৈশিষ্ট্য এর মধ্যে আছে। স্বচ্ছতা, দ্রাব্যতা, দাহ্যতা, সব বৈশিষ্ট্য কী হয় বলতো, এই ধর্মগুলো কী হয়ে যায়, বেড়ে যায়। সো আমরা এটা মুখস্থ করবো না, জাস্ট একবার দেখে রাখবো যে কোন কোন ধর্মের কথা বলছে। অলমোস্ট সব ধর্ম দেখো এর মধ্যে পাবা, স্বচ্ছতা, দ্রাব্যতা, দাহ্যতা, তারপরে তোমার তাপ পরিবাহিতা, চুম্বক ধর্ম, কাঠিন্য, মানে সব ধর্মই কী হয়ে যায় বলতো, বৃদ্ধি পেয়ে যায়। এই কথাটা আমরা মনে রাখবো আর কি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা একটা ইম্পর্টেন্ট MCQ, যেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো এখানে বলছে যে জিঙ্ক অক্সাইড ন্যানোকণা এবং টাইটেনিয়াম অক্সাইড ন্যানোকণা, এই দুইটা হচ্ছে আমরা কিসে ব্যবহার করে থাকি, এই দুইটা জিনিস আমরা হচ্ছে কি সানস্ক্রিন লোশনে ব্যবহার করে থাকি। তাহলে সানস্ক্রিন লোশনে, এই সানস্ক্রিন লোশনকে আমরা হচ্ছে লোশনে কি ব্যবহার করে থাকি, এটা আমরা কেমন মনে রাখবো, আমরা মনে রাখবো শান্তি হচ্ছে আমার জান। তাহলে আমি মনে রাখবো এরকমভাবে যে শান্তি, SUN, ঠিক আছে, শান্তি জান, এভাবে মনে রাখবো। ঠিক আছে, তোমার আবার অনেক সময় আমরা বলি না যে আমার জানটা শান্তি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো জানটা কি হয়েছে, শান্তি হয়েছে, তো শান্তি জান। তাহলে সান থেকে মনে রাখবো আমরা সানস্ক্রিন লোশন, টি থেকে মনে রাখবো যে টাইটেনিয়াম, দেখো কই, এই যে টাইটেনিয়াম। আর জানতে মনে রাখবো জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে এই ন্যানোকণাগুলো সানস্ক্রিন লোশনে ব্যবহার করা হয়ে থাকে। জাস্ট এমনি করে একটু মনে রাখবা, তোমার জান শান্তি হয়েছে, জানতে জিঙ্ক অক্সাইড, শান্তে হচ্ছে তোমার সানস্ক্রিন লোশন, টিতে তোমার হচ্ছে কি বলতো, টাইটেনিয়াম অক্সাইড। শেষে এরপরে চলে যাবো আমরা ক্যান্সার চিকিৎসা, কেমোথেরাপিতে আমরা এটা ব্যবহার করি, মুখস্থ করে নিবা। অতিরিক্ত অ্যামোনিয়া, আসলে NH3 হবে, 3টা নিচে হবে, এটা একটু ভুল আছে। আচ্ছা, NH3 এর দ্রবণীয় হচ্ছে কোনটা, কপার, Cu2+টা আসলে কার দ্রবণীয় বলছে, NH3 এর দ্রবণে, মুখস্থ এটা। সবচেয়ে দীর্ঘ কার্বন অলরেডি আমরা দৈর্ঘ্য কিন্তু মুখস্থ করে ফেলছি, ঠিক আছে, সো মুখস্থ আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। ওকে, এখন চলে আসো, এখানে আরও কিছু ধর্মের কথা বলছে, বিশেষ করে যেমন দেখো এখানে একটা কথা বলছে সুন্দর করে, যে আমাদের যেমন আমরা যদি সোনার কথা বলি বা স্বর্ণের কথা বলি, এটার বর্ণ সাধারণ অবস্থায় সোনালী হলুদ, বাট ন্যানোকণ অবস্থায় কী হয়ে যায়, লাল হয়ে যায়। সো আমরা একটু মুখস্থ রাখবো এটা। আবার দেখো বর্ণ তোমার সিলিকন সাধারণ অবস্থায়, মানে সে যখন বড় সাইজে থাকে, তখন তার কালারটা হচ্ছে কি বলতো, ধূসর,
বাট যখন সে ন্যানোকণা পর্যায়ে চলে যায় তখন সেটা হয়ে যায় কেমন বলো তো, লাল হয়ে যায়। সো আমরা এটা মনে রাখবো সিধু লাল, এটা আমরা মনে রাখবো হচ্ছে সিধু, সিধু কি হয়ে যায় বলো তো, লাল। তো সিধু লাল আমরা মনে রাখবো, সিধু লাল, সিধুলাল পাজি বলে না, সিধুলাল জি, সিধুলাল জি, সে হিন্দুদের একটা নাম থাকে সিধুলাল, সে আমরা মনে রাখবো সিধুলাল। শীতে তোমার কি বলতো সিলিকন, ধুতে হচ্ছে ধূসর লাল, মানে সাধারণ অবস্থায় ধূসর আর কারণ কোন অবস্থায় কি বলতো লাল। ঠিক একইভাবে সোনালী হলুদ, এটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে সোনার ক্ষেত্রে। সো মনে রাখবো আমরা এটা, গেল। আচ্ছা এখন চলে যাবো আমরা পরবর্তী ইস্যুতে, যেহেতু সোনার দাম অনেক বেশি, মনে রাখবা সোনার দাম যেহেতু অনেক বেশি, আমরা শুনে আমাদের আসলে মানে আমাদের চোখ মুখ লাল হয়ে যাইতেছে আর কি, একটা ব্যাপার স্যাপার। তো স্বর্ণের দাম শুনে কি হচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাইতেছে, এভাবে একটু মনে রাখবা। আচ্ছা এরপরে চলে আসি আমরা পরবর্তী ইস্যুতে, সেটা হলো দেখো এখানে ন্যানোকণার সাধারণ শিল্পে কিছু ব্যবহার দেওয়া আছে, কিছু ব্যবহার দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট। ন্যানো প্রভাবক হিসেবে কাজ করে, এটা আমরা মুখস্থ করতে পারবো। জিঙ্ক অক্সাইড ন্যানোকণা কোথায়, কার্বন টেট্রাক্লোরাইডকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড ন্যানোকণা ব্যবহার করা হয়, এই জিনিসগুলো তুমি পারবা। পানি বিশোধনের ক্ষেত্রে এই ব্যাপারটা তোমাকে একটু মুখস্থ করাই। দেখো কার্বন টেট্রাক্লোরাইড দূষিত পানি বিশোধনে কোন ন্যানোকণা ব্যবহার করা হয়, আয়রন ন্যানোকণা ব্যবহার করা হয়। আর নলকূপের পানিতে যে আর্সেনিক থাকবে এটা মুক্ত করতে আয়রন অক্সাইড ন্যানোকণা আমরা ব্যবহার করি। এটা মুখস্থ করবো আমি কিভাবে, মনে রাখবা আমি যেহেতু অনেক গুণী একজন মানুষ, সো আমার কাছে কি আসে, আমার কাছে অনেক ফেক কল আসে, আমার কাছে অনেক কি আসে, আমার কাছে অনেক এফইসি, এফইসি মানে কি বলতো ফেক, আমার কাছে কি আসে অনেক ফেক, অনেক ফেক কি আসে কল, অনেক ফেক কল আসে, ঠিক আছে। ASE মনে করো আমার কাছে কি আসে, অনেকগুলা ফেক কল আসে, ঠিক আছে। ফেক কলটা কিভাবে আসে আমরা একটু এভাবে মনে রাখবো, ফেক কলটা আমার কাছে যে ফেক কলটা এটা মাঝে মধ্যেই আসে। সো আমি একটু মনে রাখবো এরকমভাবে, ফেক কল আমার কাছে কি আসে, ফিউ আসে, মানে ফিউ আসে, এভাবে একটু মনে রাখবো। ফেক কল আমার কাছে কি আসে, ফিউ আসে। কেমনে মনে রাখবো, দেখো ফেক FEC লিখা আছে না এখানে, দেখো কি লিখা আছে এখানে, লিখা আছে FEC, তাই না, FEC লিখা আছে তাই না, তাহলে FE খেয়াল করো এখানে, এখানে হচ্ছে FE আর CL, এর মধ্যে মনে রাখবো হচ্ছে দেখো এখান থেকে আমরা মনে রাখবো CCl, C আছে আর CLL আছে। সো CCl এইটা দূষিত ইয়ে করতে আমরা কি FE ব্যবহার করি, সো এটা হচ্ছে FE, ঠিক আছে। আর ফিউ মানে কি বলতো, FeO, ফিউ মানে কি FeO, সো FeO মানে কি আয়রন অক্সাইড, এটার জন্য কোনটা আসে, তে হচ্ছে তোমার আর্সেনিক ব্যবহার করে থাকবো। সো এই কথাগুলো কিন্তু সুন্দর করে এখানে থেকে তুমি চাইলে কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা ব্যাকটেরিয়ার প্রতিরোধক কি, ন্যানো সিলভার প্যাকেজিংয়ে ব্যবহার করি। তাহলে ন্যানো সিলভার প্যাকেজিংয়ে আমরা কি ব্যবহার করে থাকি, সিলভার প্যাকেজিংয়ে আমরা কি ব্যবহার করে থাকি বলতো, ব্যাকটেরিয়া প্রতিরোধক হিসেবে ব্যবহার করে থাকি। এটা আমি কেমন মনে রাখবো, এটা মনে রাখবো হচ্ছে যে বাসি খাদ্য প্যাকেজিং, মনে রাখবা বাসি খাদ্য, বাসি খাদ্য প্যাকেজিং, বাসি খাদ্য প্যাকেজিং, এভাবে একটু মনে রাখবো। তাহলে বাতে হচ্ছে ব্যাকটেরিয়া, শীতে তোমার কি বলতো সিলভার, আর প্যাকেজিং তো প্যাকেজিং, বুঝতেই পারছো। তার মানে সিলভার দ্বারা কি করা হয়, খাদ্য প্যাকেজিং করা হয়। আচ্ছা মোটর দক্ষতা বিভাগ করতে আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করি। এদেরকে আসলে আমরা কীভাবে মনে রাখতে পারি, চলো আসলে মুখস্থ করে ফেলি। যদিও এগুলোর আসলে কোনো ছন্দ হয় না, আর তারপরেও যেহেতু তোমাদেরকে মুখস্থ করাইতে হবে, সো অবশ্যই আমাকে কিছু না কিছু উপায় বের করতে হবে। সো মোটরের দক্ষতা বৃদ্ধি করতে গেলে আমরা কোন কোন ন্যানোকণাগুলো ব্যবহার করি সেগুলোর নাম এখানে দেওয়া আছে। তো তুমি কেমনে মুখস্থ করবা, তুমি মনে রাখবে এরকমভাবে যে আমরা অনেক সময় বলি না যে আজকে আমার ক্রাশ নাই বলে রে তুই আমাকে কষ্ট দিলি, সো মনে রাখবা আজই ক্রাশ, CRAS, ক্রাশ নাই বলে, আজই ক্রাশ নাই বলে, এ কথা। তাহলে আতে আমরা কি মনে রাখবো, আতে মনে রাখবো হচ্ছে অ্যালুমিনিয়াম, আতে মনে রাখবো অ্যালুমিনিয়াম, জিতে মনে রাখবো জিঙ্ক, ঠিক আছে। আচ্ছা ক্রাশ, দেখো ক্রাশ নাই, নাই আছে না, নাই মানে নিকেল, তাহলে নিকেলের সাথে ক্রোমিয়াম একবার দিব, মানে NiCr দিব একবার, আর নিকেলের সাথে ASK দিব একবার। সো নিকেলের সাথে ASK একবার দিব, তাহলে NiAS আসবে। তাহলে এই হচ্ছে চারটা মান কিন্তু আমরা একদমই সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারলাম। তাহলে একটা হচ্ছে কি নিকেল ক্রোমিয়াম, আর একটা তোমার হচ্ছে নিকেল আর্সেনিক, এই দুটো হচ্ছে একটা। আজি থেকে আমরা মনে রাখবো অ্যালুমিনিয়াম, আর জিতে মনে রাখবো হচ্ছে জিঙ্ক, ঠিক আছে গেল। আচ্ছা এরপর দেখো বৈদ্যুতিক শিল্পে, এটা খুবই মনে রাখাটা খুবই সহজ। আচ্ছা বৈদ্যুতিক শিল্পে মানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিগুলো যেগুলো আছে, এগুলোতে আমরা কি ব্যবহার করি, আইসি ব্যবহার করি, আইসি সার্কিট, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড সার্কিট, সেমিকন্ডাক্টর তৈরিতে, চুম্বক ধর্ম ব্যবহার করে মেমোরি সংরক্ষণ, ঠিক আছে, ফটো সেলের দক্ষতা বৃদ্ধি, লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোডকে সিলিকন দিয়ে কী করা হয়, কোটন করা হয়ে থাকে। সো এই বিষয়গুলো কিন্তু তুমি চাইলে ইজিলি মুখস্থ করতে পারবা। এগুলোর জন্য আসলে কিন্তু আমাদের ছন্দ করার দরকার নেই, যদি আমার কাছে ছন্দ আছে, কিন্তু আসলে ছন্দ দিয়ে খুব বেশি মনে রাখার দরকার নাই, তুমি একবার নিজে নিজে পড়লে হয়ে যাবে। অপটিক্যাল ক্ষেত্রে কীভাবে, কোয়ান্টাম ডটস হলো সেমিকন্ডাক্টর তৈরি,
কোয়ান্টাম ডটস দিয়ে আমরা কি করি সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি, বায়ো অণু শনাক্তকরণ, গতিধারা পর্যবেক্ষণ, বিভিন্ন রঙের ইমেজিং, এইগুলোতে আমরা ব্যবহার করি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই কন্ট্রাস্ট এজেন্ট, এখানে আমরা কি ব্যবহার করি গ্যাডোলিনিয়াম ব্যবহার করে থাকি, খুব ইম্পর্টেন্ট। এমআরআই যন্ত্রে কি ব্যবহার করে থাকি গ্যাডোলিনিয়াম, এবার একটু মনে রাখবা এমআরআই যন্ত্রে কি ব্যবহার করে থাকি গ্যাডোলিনিয়াম। শেষ। শার্পেনিং এজেন্ট, এখন আসো এই চ্যাপ্টারের সবচেয়ে যন্ত্রণাদায়ক যে পড়াগুলো সেগুলো আসলে এবার শুরু হবে। অনেকগুলো নাম আছে যে নামগুলো আসলে আমাদের মুখস্থ করা একটু টাফ হয়ে যায়। তো দেখো আমরা আসলে এখানে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে শার্পেনিং এজেন্ট। যদি এটা পরের দিকেও আসে শার্পেনিং এজেন্টগুলোর কাজ লেখা আছে, তো আমরা সেগুলো পড়বো, সমস্যা নেই, আস্তে ধীরে পড়বো। দেখো শার্পেনিং এজেন্টের শুরুতে কি আছে, সা আছে। শার্পেনিং এজেন্টের শুরুতে কি আছে, শার্পেনিং এজেন্টের শুরুতে কি আছে বলতো, সা আছে। এই কথাটা আমরা মনে রাখবো কি দিয়ে, দেখো সাটা আছে না, এই সাটাকে আমরা একটু বাইরে বের করে আনি। তো সা, তো সা থেকে প্রথমে মনে রাখবো হচ্ছে সালফার, সা থেকে আমরা মনে রাখবো হচ্ছে সালফার, প্রথম কথা আমরা মনে রাখবো হচ্ছে সালফার। সা থেকে আমরা মনে রাখবো হচ্ছে সায়ানাইড, সা থেকে আমরা মনে রাখবো হচ্ছে সায়ানাইড, সা থেকে মনে রাখবো সায়ানাইড। আর সা থেকে মনে রাখবো আবার হচ্ছে, সা থেকে আমরা মনে রাখবো হচ্ছে কি বলতো সেটা হচ্ছে সাথে শার্পেনিং, ওই যে শার্পেনিং তো হয়ে গেল, তাহলে সায়ানাইড। আচ্ছা সাথে তো আরেকটা কথা মনে রাখবো, সেটা সোডিয়াম, এটা মনে রাখবো হচ্ছে সোডিয়াম, সাথে হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম সালফার আর হচ্ছে সোডিয়াম সায়ানাইড, এই দুইটা, সোডিয়াম সালফার সোডিয়াম সায়ানাইড, এটা তোমার কি বলতো জৈব অ্যামিন। এই তিনটা হচ্ছে শার্পেনিং এজেন্ট হিসেবে কাজ করে। সো আমাদের তিনটা জিনিস মনে রাখাটা সহজ। ওকে, এরপরে চলে আসো আমরা পরবর্তী ইস্যুতে চলে যাই, সেটা হলো এই যে এখানে আমার যে কয়লার কথা বলছে, 4 প্রকারের যে কয়লা আছে, আমরা কয়লা শিল্পের মধ্যে একটু চলে যাই। কয়লা শিল্পের ক্ষেত্রে এই যে বক্সটা আছে, বক্সটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আসলে বক্সটা আমাদের মুখস্থ করার চেষ্টা করি। দেখো 4 ধরনের কয়লা পাওয়া যায়, পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস আর অ্যানথ্রাসাইট। মুখস্থ অ্যানথ্রাসাইট। পানির পরিমাণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তুমি প্রথমটা মনে রাখো, পিট কয়লার ক্ষেত্রে পানির মান বেশি, এটা জ্বালানি মান বেশি। অ্যানথ্রাসাইট কয়লার কি মান বেশি বলতো, জ্বালানি মানটা বেশি হয়। ক্যালোরিফিক মান যদিও মুখস্থ রাখা দরকার নাই, বাট তারপরে একবার করে দেখো। দেখো আমি সিরিয়ালে সাজাইছি, এটা হচ্ছে 10,000, এটা তোমার হচ্ছে 10,500, এটা তোমার হচ্ছে 11,000, 14,500। তুমি কয়েকবার করে দেখলে সিরিয়ালটা মনে থাকবে। আচ্ছা এই ফিক্সড কার্বনের সংখ্যাটা আমাদের খুব যে লাগবে এরকম না, আমি তারপরে দিয়ে রাখছি নিচের দুইটার ক্ষেত্রে পড়ো। আচ্ছা ব্যবহারের ক্ষেত্রে আমি ব্যবহারটা মূলত মুখস্থ করার চেষ্টা করি। মনে রাখবা প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে পিট কয়লা। পিট কয়লাগুলো আমরা কেমনে মনে রাখবো, পিট কয়লাগুলো আমরা মনে রাখবো এরকমভাবে, মনে রাখবো হচ্ছে পিট বুল। তুমি মনে রাখবে এমনি করে, সো পিট বুল দিয়ে মনে রাখবা, পিট বুল। তাহলে পিট থেকে হচ্ছে পিট কয়লা, বুতে বলছে বয়লার, আর তোমার লতে তোমার হচ্ছে লোকোমোটিভ। সো এমনি একটু মনে রাখবা। আবার এভাবে মনে রাখা যায়, সো লোকজনই তো কি খায়, বয়লার খায়, সো এমনি মনে রাখবো। ঠিক আছে, এরপর দেখো লিগনাইট কয়লা। লিগনাইট কয়লাটাকে আমরা মনে রাখা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস বলতে কি বোঝায় একটু পরে আমরা দেখবো সেগুলা। প্রডিউসার গ্যাস তৈরিতে আমরা আসলে কি ব্যবহার করে থাকি, লিগনাইট কয়লা ব্যবহার করে থাকি। কীভাবে মনে রাখবা, দেখবে আমাদের গ্রাম এলাকায় অথবা বিভিন্ন শহর এলাকাতেও এটা হয় যে আমরা বিভিন্ন লিগ খেলা খেলি, যে ক্রিকেট লিগ বা ফুটবল লিগ খেলি। তো এই ফুটবল লিগ বা ক্রিকেট লিগটাকে তৈরি করার জন্য বা তোমার হচ্ছে যে আসলে অ্যারেঞ্জ করার জন্য আমাদের কি দরকার হয়, প্রডিউসারের দরকার হয়, একজন প্রডিউসার লাগে যে আসলে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবে, তাকে আমরা বলি প্রডিউসার। সো মনে রাখবা যে লিগ খেলতে গেলে, মনে রাখবা লিগ খেলতে গেলে আমাদের একজন কি লাগে, একজন প্রডিউসার লাগে, একজন হচ্ছে প্রডিউসার লাগে। সেটা একটু মনে রাখবো, লিগ খেলতে গেলে কি লাগে, প্রডিউসার লাগে। সো প্রডিউসার গ্যাস। আর তোমার বিদ্যুৎ উৎপাদনটা এখান থেকে মনে রাখার দরকার নাই, আমরা সরাসরি মনে রাখবো বিটুমিনাস, বি থেকে বিদ্যুৎ। শেষ। এরপর চলে যাবো অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট কয়লাটা কি, ধাতু নিষ্কাশন, ধোঁয়াহীন জ্বালানি রূপে বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। সেভাবে একটু মনে রাখবো, যেহেতু এটা সবচেয়ে বেশি ভালো, যেহেতু সবচেয়ে ভালো কয়লা, জ্বালানি মান যেহেতু অনেক বেশি, এজন্য আর কি নাই, ধোঁয়া নাই, সো ধোঁয়াহীন, এমন একটু মনে রাখবো। ঠিক আছে, গেল। এরপরে চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পড়াগুলো, সেটা হচ্ছে কাগজ শিল্প। এখান থেকে যে অংশগুলো আছে বা যে পড়াগুলো এখান থেকে আছে, এগুলো আসলে খুবই মুখস্থ নির্ভর পড়া। ঠিক আছে, এই পড়াগুলো আসলে দেখো এখানে অনেক বিষয় আছে, যে জিনিসগুলো যদি আমি এখন ছন্দ বানাইতে যাই, তাহলে তোমার ছন্দ মনে রাখতে আবার আরও ছন্দ লাগবে। সো এগুলো আসলে পড়ার টেকনিকটা কি, এটা তোমাদেরকে আমি শেয়ার করবো, এবং একই সাথে এগুলো মনে রাখার জন্য যতটুকু তোমাকে হেল্প করা যায় অতটুকু আমি হেল্প করার চেষ্টা করবো আর কি। দেখো প্রথম কথা বলছি যে কাগজ বা পাল্প, কাগজ কেমন থেকে তৈরি হয়, যে আখের ছোবড়া, কাঠের ছোবড়া, এগুলো থেকে মূলত কী তৈরি হয়, মূলত সেলুলোজ থেকে কী তৈরি হয় বলতো, এই যে তোমার কাগজ বা পাল্প শিল্পটা মূলত উৎপত্তি হয় বা কাগজগুলো তৈরি করা হয়ে থাকে। তার মানে এখানে আলটিমেটলি বুঝতে পারছি কাগজ শিল্প বা তোমার পাল্প শিল্পের যে মূল উপাদান সেটাই হচ্ছে কি বলতো, সেলুলোজ ফাইবার বা আঁশ। আচ্ছা লিগনিনটা কি, লিগনিন হচ্ছে একটা প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার, মুখস্থ করবো, বোঝার দরকার নাই। চলে যাবো পাল্প উৎপাদন পদ্ধতি। পাল্প উৎপাদন পদ্ধতি মূলত তিনটা, একটা হচ্ছে সালফাইট, একটা হচ্ছে সোডা। ঠিক আছে, সোডা পদ্ধতি। আচ্ছা তো এটা আসলে কেমনে মনে রাখা যায়, দেখো আমরা যখন এই তিনটা নাম কেমনে মনে রাখবা, তিনটা পদ্ধতির নাম মনে রাখবা, আমরা যখন ফিট থাকি
তখন তো আমরা ফাইট করতে পারি, তাই না? সো আমরা ফিট থাকলে কি করতে পারি? ফাইট করতে পারি। সো ফিট থাকতে হবে, যার কারণে আমি কী করতে পারবো? ফাইট করতে পারবো। আর আমরা যখন ফাইট করতে পারি তখন আমরা কাউকে কী করি না? আমরা কাউকে না, ঠিক আছে, আমরা কাউকে কী করি না? না, ঠিক আছে, আমরা কাউকে কী করি না। আচ্ছা, আমি এখানে না লিখি, তাহলে তোমরা আবার পরে এটার ভিডিও বানায় তখন আমাকে আবার ভাইরাল করে দেবে, দরকার নেই। তাহলে আমরা কী করি না? আমরা হচ্ছে কাউকে করি না, ঠিক আছে। আমরা যখন ফিট থাকি, ফাইট করতে পারি, তখন আমরা কাউকে করি না, ঠিক আছে। না, ওটা না, ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো ফিলার। ফিলার এগুলো কি? ফিলার কি, ব্লিচিং কি, সাইজিং কি, এগুলো তোমরা একাডেমিকে পড়ছো ভাই সারা জীবন ধরে, এখন জানার দরকার নেই, জাস্ট খালি মুখস্থ করো। কী কী জিনিস মুখস্থ করবা? ফিলার আসলে কি? টেল্ক ব্যবহার করা হয়ে থাকে। তো ফিলার হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে? টেল্কের সংকেতটা এখান থেকে লাগবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, H2O। এটা অনেকভাবে ছন্দ দিয়ে মনে রাখা যায়, বাট আমার মনে হয় যে মুখস্থ করে নেওয়াটাই বেটার, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম, সিলিকন আর তোমার হচ্ছে পানি, এই তিনটা জিনিসের মিশ্রণকে আমরা বলছি হচ্ছে ফিলার বা টেল্ক। ফিলার হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? টেল্ক ব্যবহার করা হয়ে থাকে। জাস্ট এতটুকু মুখস্থ করো, এই দুটো চাইলে মুখস্থ করতে পারো। ব্লিচিং বা বিরঞ্জক আমরা জানি CaOCl, তাই না? বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয়, মানে কাগজ শিল্পটাকে তোমার কি রংটা শূন্য করতে, রং নাই করে দিতে, এটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর কি বলছে? সাইজিং দ্রব্য নিয়ে আরও কথা সামনের দিকে আছে, এখানে আরও কথাবার্তা আছে। তো মনে রাখবা, সতে সাইজিং, সতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, রঞ্জক পদার্থ হিসেবে কি ব্যবহার করে থাকি? রঞ্জক পদার্থ হিসেবে আমরা কিন্তু অ্যাজোডাই ব্যবহার করে থাকি। আচ্ছা, একটা অংশ সম্ভবত উপরের দিকে, না ঠিকই আছে, আমি ভাবছিলাম বাদ পড়ছে, না ঠিকই আছে, পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এরপর চলে আসো এইখানে, কি বলছে এখানে দেখো, রঞ্জক পদার্থ মানে কাগজ শিল্পটাকে আমরা রং দিব, মানে ধরো একটা কাগজ দেখবা যে কাগজের বিভিন্ন কালার থাকে না, ডাই থাকে, কালারফুল কাগজ, লাল কাগজ, নীল কাগজ, এই কালারগুলো কি করে দেয়? আমরা অ্যাজো রঙের মাধ্যমে দিয়ে থাকি। আচ্ছা, দুইটা লিকার, একটা তোমার হচ্ছে সাদা লিকার, একটা তোমার হচ্ছে ব্ল্যাক লিকার। সাদা লিকার এবং ব্ল্যাক লিকার, এটা মুখস্থ করার জন্য একটা টেকনিক আমি বলে দিচ্ছি, যদি আসলে এইগুলো খুব মনে রাখাটা একটু টাফ হয়, আর তারপর আমি চেষ্টা করছি আর কি তোমাদের যতটুকু হেল্প করা যায়। দেখো, সাদা লিকার, প্রথমটা হচ্ছে সাদা, তারপর কালো। প্রথমে মনে রাখবা, প্রথমেই তো সাদা, তারপরে তো কালো, তাই না? সেভাবে একটু মনে রাখবো আমরা। সো প্রথমে হচ্ছে সাদা, তারপরে কালো। তো সবগুলোর ক্ষেত্রে দেখো সোডিয়াম আছে, মজার একটা ব্যাপার, দেখো সোডিয়াম আছে, এখানে সোডিয়াম আছে, এখানে সোডিয়াম আছে, এখানেও সোডিয়াম আছে, সবগুলোর ক্ষেত্রে সোডিয়াম আছে। সো আমরা মনে রাখবো প্রথমে সাদা, তারপরে কালো, তাই না? ব্ল্যাক। তাহলে প্রথমে আমরা মনে রাখবো সোডিয়াম। সোডিয়ামটা আছে, সোডিয়াম থেকে তুমি 4টা কথা মনে রাখবা, সোডিয়াম থেকে 4টা জিনিস মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে সালফার, প্রথম দিকে সালফার, শেষে হচ্ছে SO4, ঠিক আছে? প্রথমে সালফার, শেষে হচ্ছে SO4। এরপরে তোমার হচ্ছে OH হবে, তারপরেরটা হবে হচ্ছে তোমার কার্বনেট, অর্থাৎ CO3। অর্থাৎ যদি এরকম হয় সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে দেখো প্রথম দুইটা সোডিয়াম সালফাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা হচ্ছে সাদা লিকার, আর এই দুইটা হচ্ছে কি বলতো? কালো লিকার। নাম শুনে মনে হলেও কালো, কিন্তু কালো না, সে হচ্ছে বাদামি, ঠিক আছে? নাম কালো, কিন্তু সে হচ্ছে রংটা তার কি বলতো? বাদামি। খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে কেমনে মুখস্থ করবো আমরা? সোডিয়াম দিয়ে 4টা কথা লিখবো, এপাশে S, এপাশে SO4, OH। তাহলে প্রথম দুইটা হবে তোমার হচ্ছে সাদা লিকার, পরের দুইটা হবে কি বলতো? ব্ল্যাক লিকার। সো আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এরপরে চলে যাও সাইজিং এজেন্ট হিসেবে আমরা একটু আগে দেখলাম সোডিয়াম কার্বনেট, এছাড়া এই জিনিসগুলো এখান থেকে ব্যবহার করা হয়, কয়েকবার করে দেখবা। 3 ধাপে কাগজ তৈরি হয়, বিটিং, রিফাইনিং, কাগজ শিট তৈরি। এখন তুমি অনেকেই বলতে পারো কিছু লাইন ভাই আপনি রিডিং পড়াইতেছেন, ধর মাইন্ড কিছু পড়াইতে পারে না, খালি রিডিং পড়াইতেছে। দেখো, রিডিং পড়াচ্ছি মানে কি, রিডিং মুখে যে আমি বলতেছি তুমি তো শুনতেছো, এটাতে অ্যাটলিস্ট কী হবে? জিনিসটা পড়া হবে, এই জন্য আসলে রিপিট করা হচ্ছে। এখান থেকে আসলে খুব বেশি যে ছন্দ আছে এরকম না, আমি একবার করে বলে দিব, তোমরা শুনবা, এতে করে তোমার পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? উদ্ভিদের সেলুলোজ থাকে কত %? 40 থেকে 45% মুখস্থ করে ফেলতে হবে এটা। আমরা কিন্তু সেলুলোজের পরিমাণটা কিন্তু বায়োলজিতে দেখেছি, তাই না? তুলায় কত % বলো তো সবাই? এই ভিডিও যখন দেখতেছো তোমরা নাম এই ইয়াটা একটু কমেন্ট করবা সবাই, হ্যাঁ, যে তুলায় কত % সেলুলোজ থাকবে, লিনেনে কত % সেলুলোজ থাকবে, কাঠে কত % থাকবে, জৈব সমৃদ্ধ মাটিতে কত % থাকবে, 4টা সিরিয়ালি লিখবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, যখন তোমরা ক্লাস করতেছো কিনা এটা আসলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে সিরামিক শিল্পের ক্ষেত্রে আমরা চলে আসি। সিরামিক শিল্পে ওখানে কিছু খুবই ইম্পর্টেন্ট, দেখো তোমাদের বইতে কিন্তু অনেক লাইন, অনেক ইনফরমেশন, তো এগুলোকে জাস্ট কনসাইজ করে এর বাইরে আসলে লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি এগুলো পড়ে ফেলতে পারো। প্রধান উপাদানটা কি? কেউলিন বা চাইনা ক্লে, সংক্ষেপটা আমরা জানবো। তারপর SiO2 কোয়ার্টার্স বলি আমরা, এটাকে ক্লে বাইন্ডার হিসেবে করি, মানে ক্লেটাকে শক্ত করে জমাট করে রাখে, বাইন্ড করে রাখে। আচ্ছা, এরপরে কি ফেলসপার হিসেবে কেন মনে রাখবা? ফেলসপারের নামটা মনে রাখবা, এমনি করে মনে রাখবা আলো ফ্যালো, ঠিক আছে? আলো ফ্যালো শিখা, এভাবে মনে রাখবা, আলো ফ্যালো শিখা। আলোতে মনে রাখবো অ্যালুমিনিয়াম অক্সাইড, ফ্যালোতে মনে রাখবো ফেলসপার, ঠিক আছে? শীতে মনে রাখবো সিলিকন ডাইঅক্সাইড, খাতে মনে রাখবো হচ্ছে ক্ষারীয় অক্সাইড। তাহলে
ফেলসফার হিসেবে এগুলো ব্যবহার করা হয়। ফেলসফার 3 ধরনের হয়, পটাশ, সোডা, লাইম, ঠিক আছে? পটাশ, সোডা, লাইম, পটাশ, সোডা, লাইম, এটা আমরা মনে রাখবো এরকমভাবে যে ফেলসফারে যে 3টা ধরন মনে রাখবা, পলাশ ফেল, এমনি মনে রাখবো, পলাশ ফেল করছে এরকম একটা ব্যাপার। সো পলাশ ফেল করছে, তাহলে পতে মনে রাখবো পটাশ, লাতে মনে রাখবো লাইম, আর শতে মনে রাখবো সোডা, আর ফেলতে হচ্ছে ফেলসফার। বিগালো কোনটা কোনটা? বোরাক্স আর ক্রায়োলাইট মুখস্থ। শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরি যেটা ব্যবহার করি এগুলো তুমি পারবা, এই জিনিসগুলো তোমরা করতে পারবা। রিফ্র্যাক্টরি দ্রব্য আর গ্লেজিং উপাদান, এই প্রত্যেকটা সংখ্যা মনে রাখাটা মানে প্রত্যেকটা উদাহরণ মনে রাখাটা একটু টাফ, কয়েকবার করে একটু দেখে দেখে যতটুকু পারো। দেখো দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখবা, রিফ্র্যাক্টরি দ্রব্য কারা, তাহলে বাকিগুলো হচ্ছে গ্লেজিং উপাদান হবে, এভাবে একটু মনে রাখা যাবে, ঠিক আছে? তাহলে তুমি একটু কষ্ট করে জিনিসটা দেখবা, কয়েকবার করে দেখে 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 দেখে, হ্যালো সবাই একটু এদিকে দেখবা, দেখে দেখে এটা একটু মুখস্থ করার চেষ্টা করো। আমি চাইলে ছন্দ করতে পারবো, আর ছন্দ করে তোমার মনে থাকবে না, অনেক ছন্দ হয়ে যাবে, কয়েকবার করে একটু দেখবা। সিরামিকের বর্ণ কি দেখো, যখন তোমার হচ্ছে যে এফ ই থাকবে তখন সেটা হবে হলুদ, এফ ই থাকলে কি হবে? হলুদ, এফ ই থাকলে কি হবে? হলুদ। সিও থাকলে হচ্ছে নীল, কো নীল, ঠিক আছে? কো নীল, সিও নীল। কপার সবুজ, কপার সবুজ। আর এমএন হচ্ছে মনের কালার হচ্ছে বেগুনি, মন থেকে আমি হচ্ছে বেগুনি, মন থেকে আমি হচ্ছে বেগুনি। আচ্ছা, এরপরে চলে যাওয়া পরবর্তীতে সিরামিকের বৈশিষ্ট্যগুলো তোমরা জানো, এখান থেকে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, কিছু আগরিকের নাম দেওয়া আছে, এগুলো আমরা পড়বো। ক্রিস্টোবেলাইট, মুলাইট, সল্ট কেস, ম্যাগনেসাইট, এগুলো হচ্ছে কপার পাইরাইটস, এগুলো নামগুলো তুমি দেখবা। এখানে আমি গুছায় যতগুলো ছিল সবগুলো না, কিছু মাইনাস করে করে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে রাখছি, ঠিক আছে? গেল। সিমেন্ট শিল্পে চলে আসো। সিমেন্ট শিল্পে আমরা চার শ্রেণীর হচ্ছে মূলত সিমেন্ট ব্যবহার করে থাকি। পোর্টল্যান্ড, পোজোয়ালানা, আর এটা তোমার হচ্ছে ক্যালসিয়াম ম্যালুমিনেট, আর হচ্ছে ক্ষয়রোধকারী সিমেন্ট। সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটা? সবচেয়ে হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, বাংলাদেশেও কিন্তু আছে, হাইড্রোলিক সিমেন্ট বলা হয় এটাকে। পোর্টল্যান্ড সিমেন্ট 3 ধাপে তৈরি হয়ে থাকে, এগুলো আমাদের দরকার নাই। দুইটা উপাদান থাকবে, ক্যালকেরিয়াস আর তোমার হচ্ছে আর্জেলিয়াস, এই দুটো আমরা পড়বো। ক্যালকেরিয়াস কোনটা? নাম শুনে বুঝতে পারছো, ক্যালসিয়াম টাইপের কিছু থাকবে। সো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, আর এটা কি বলতো? মার্বেল পাথর। দেখো নামের মধ্যে আছে চুনা পাথর, মার্বেল পাথর আর ক্যালসিয়াম অক্সাইড, তাহলে বাকি যা আছে সবগুলো হচ্ছে আর্জেলিয়াস। আচ্ছা, এরপরে দেখো কোনটার পার্সেন্টেজ কত দিয়ে রাখছি, এটা ইম্পর্টেন্ট, কারণ এই পার্সেন্টেজগুলো দেখতে সুন্দর লাগতেছে। যেমন দেখো 60 থেকে 70, এটা কিন্তু আমাদের প্রোটোপ্লাজমে পানির পরিমাণও কিন্তু 60 থেকে 70% কোনো কোনো বইতে দেওয়া আছে, সো এই জন্য দিয়ে রাখছে। তো আসতে পারে SiO2 কি তোমার হচ্ছে যে দেখো এটা আমার মনে রাখতে কীভাবে, এস আছে না, এই এসটাকে উল্টায় দিলে তো 2 হয়ে যায়, সো 2 মানে 20 থেকে 24, আমি একটু মনে রাখবা। আচ্ছা, এখানে গেল। এরপরে তোমার হচ্ছে যে আরও কিছু কথাবার্তা বলা আছে, বিশেষ করে এই প্রশ্নটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, যে সিমেন্টকে আমি যদি দেখো, নর্মালি সিমেন্ট হচ্ছে এমন এক ধরনের পদার্থ, ওইটাকে আসলে আমরা রেখে দেওয়ার সাথে সাথে কিছু সময়ের মধ্যে সেটা জমাট বেঁধে যাবে, কিন্তু এত দ্রুত জমাট বাঁধলে কী হতে পারে? আমার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য এখানে আমরা জমাট যাতে আস্তে আস্তে বাঁধে, এজন্য আমরা কী করি? জমাটটাকে আমরা মন্থর করতে চাই, কী ব্যবহার করি? এখানে জিপসাম ব্যবহার করে থাকি। জিপসামের সংকেতটা আমরা এখান থেকে জানবো, এটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলে থাকি। সিমেন্ট দ্রুত জমাট বাঁধাতে হেল্প করে হচ্ছে এই যে এই উপাদানটা, সিমেন্টের মধ্যে এই উপাদানটা থাকে, যার কারণে খুব দ্রুত জমাট বেঁধে যায়। আয়রনযুক্ত সিমেন্টগুলো সাদা হবে। সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক হচ্ছে কি বলতো? ডাস্ট পার্টিকেল। এইগুলো কথাগুলো আমরা মনে রাখবো। তাহলে সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে খারাপ বা সবচেয়ে তোমার বড় দূষক কোনটা? সেটা হচ্ছে ডাস্ট পার্টিকেলস। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, এরপরে চলে যাবো আমরা পরবর্তীতে, সেটা হচ্ছে এইখানে ওকে 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 আচ্ছা, এরপরে চলে যাবো আমরা হচ্ছে ক্লিংকার। ক্লিংকার হিসেবে কী কী ব্যবহার করা হয়, এটাও আসলে অনেক কঠিন একটা পড়া, মনে রাখার একটু টাফ, বাট তারপরে দেখো সব জাতে সিএও আছে, সিএও আছে, সিএও আছে, সিএও আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথম দুইটা হচ্ছে তোমার SiO2, SiO2, একটা আছে অ্যালুমিনিয়াম, একটা এটা কয়েকবার করে, এপাশে অ্যালুমিনিয়াম, এপাশে অ্যালুমিনিয়াম, তোমারটা কয়েকবার করে একটু দেখবা। মানে এগুলো আসলে মুখস্থ করানো যায় না, তুমি নিজে নিজে একবার করে দেখে দেখে ট্রাই করবা আর কি মুখস্থ রাখার। চামড়া শিল্পে একটা প্রশ্ন আসছিল যে চামড়া শিল্পে নিচের কোনটি থাকবে না, সেই যে এইটা ছিল অপশনে মূলত। সো আমি এই জন্য চামড়া শিল্পে খুব গুরুত্বপূর্ণ যেই মানগুলো মানে ইয়াগুলা কী বলে এটাকে, আণবিক সংকেতগুলো আছে, এগুলো আমি দিয়ে রাখছি, তুমি চাইলে এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি আমরা পরবর্তী ইস্যুতে, এটা হলো এইখানে চলে আসো প্রি ট্যানিং। প্রি ট্যানিংয়ের টোটাল 6টা ধাপ আছে, 2, 4, 6, 7টা ধাপ আছে। এই যে 7টা ধাপ আছে, সেই 7টা ধাপ থেকে কী জিনিস জানতে হবে এটা আমরা পড়াইছি এখানে। কিউরিং মানে কি, আমরা জানি যে NaCl ব্যবহার করা হয়ে থাকে, ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। কিউরিংটা কেন করি? আমরা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে ব্যবহার করি, কারণ আমি যদি কিউরিং করি, যদি আমি লবণ দিই, তাহলে সেখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা সব মরে যাবে। লাইমিং মানে কি? কলিচুন। লাইম মানে আমরা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বুঝি। লোম দূরীকরণ এগুলো ব্যবহার করা হয়, চুন দূরীকরণ এগুলো ব্যবহার করা হয়। বেটিং হিসেবে কি ব্যবহার করা? বিভিন্ন এই দেখো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো কি? এগুলো কিন্তু আমাদের প্রোটিওলাইটিক এনজাইম, তাই না, বা প্রোটিনকে ধ্বংসকারী এনজাইম। আচ্ছা, এরপরে কি পিকলিং, পিকলিং প্রক্রিয়া কী ব্যবহার করা হয়? সোকিং প্রক্রিয়া কী ব্যবহার করা হয়? এই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপরে চলে যাবো আমরা হচ্ছে ট্যানিংয়ের ক্ষেত্রে। ট্যানিংয়ের মধ্যে আমরা ট্যানিংটা 2 ধরনের ট্যানিং পাই, একটা হচ্ছে ক্রোম ট্যানিং, আর একটা তোমার হচ্ছে উদ্ভিজ্জ ট্যানিং। কথাগুলো শোনো,
তাহলেই হবে। ক্রোম ট্যানিংয়ের ক্ষেত্রে পিএইচ 4 থেকে 4.3, এটা মুখস্থ। ক্রোম মানে কি, ক্রোমিয়াম থাকবে, সো ক্রোমিয়াম সালফেট থাকবে, আর সোডিয়াম বাইকার্বনেট থাকবে, এটা মুখস্থ করবো। উদ্ভিজ্জ ট্যানিংয়ের ক্ষেত্রে কি নামগুলো পড়বা, রক্ত থাকলে আয়রনের দাগ পড়বে, হ্যাঁ এই কথাগুলো এখান থেকে দেওয়া আছে। সার্পেনিক এজেন্ট অলরেডি আমরা পড়ে ফেলেছি, দরকার নাই এখানে। পশু চামড়া এগুলো থাকে, এগুলো জিনিসগুলো তুমি নিজে নিজে পড়ে ফেলতে পারবা, নিজে নিজে, আশা করি কোনো ধরনের ঝামেলা হবে না। ওকে, এরপরে চলে যাবো পরবর্তী ইস্যু। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এই চ্যাপ্টার আরেকটু পড়া আছে, এই কথাগুলো তুমি জানো। চলে যাবো আমরা কাঁচ শিল্পে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণ ফোকাস দিয়ে এই টপিকটা পড়বা। এখানে যা কিছু বলা আছে ইনশাল্লাহ এর বাইরে আসবে না। তো সবাইকে রিকোয়েস্ট, কাঁচ টপিকটা একটু খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। চলে আসো, কাঁচের ক্ষেত্রে এটা আছে 100% রিসাইকেল করা যাবে, এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, কাঁচের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়া 4টা: গলন, আকৃতি প্রদান, অ্যানেলিং আর ফিনিশিং। অ্যানেলিংটা কি, অ্যানেলিংটা সম্পর্কে আমরা একটু পরে বলবো। 8 থেকে 10% পুরোনো কাঁচ, ভাঙা কাঁচকে আমরা বলেছি কিউলেট, মুখস্থ করতে হবে। কোমলায়ন বা অ্যানেলিং বা পান দেওয়া বলে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, পান দেওয়া। তাহলে পান দেওয়া বা অ্যানেলিং বলতে কি বোঝানো হয়, দেখো কাচের ভঙ্গুরতা রোধ করার জন্য আমরা কি করি, সংকট তাপমাত্রা বা অ্যানেলিং তাপমাত্রায় কাচের যে সান্দ্রতা, যেমন তোমার হচ্ছে কি 10⁻⁻13 পয়েস, এটাকে আমরা বলেছি অ্যানেলিং তাপমাত্রা এরিয়া। তার মানে মেন কথা হচ্ছে এখানে কাচের ভঙ্গুরতা রোধ করার জন্য আমরা একটা বিশেষ তাপমাত্রায় কাচকে রেখে দিই, এটাকে আমরা বলে তোমার হচ্ছে কোমলায়ন বা হচ্ছে পান দেওয়া। তাহলে পান দেওয়া বা অ্যানেলিংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো কাচের আর্দ্রতা রোধ করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা ব্যবহার করা হয়, এবং এই তাপমাত্রায় সান্দ্রতার মান হয়েছে 10⁻13 পয়েস, কথা মনে রাখতে হবে। আচ্ছা, এখন কথা হলো অ্যানেলিং তাপমাত্রা কত আসবে। যদি আমি বোরোসিলিকেট ব্যবহার করে থাকি তাহলে 780 আসবে। আর সাধারণ কাঁচ বা সোডিয়াম গ্লাসের প্রাথমিক গলনাঙ্ক হচ্ছে এটা, আর তোমার হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্ক হচ্ছে এটা, এটাকে আমরা বলি তরলীকরণ তাপমাত্রা। তাহলে 1300 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি বলি, তরলীকরণ। তাহলে 1300 তরলীকরণ, তো একটা মিল আছে, 1300 তরলীকরণ, এটা মুখস্থ করবো এখান থেকে। ওকে, এরপরে চলে আসি আমরা পরবর্তী ইস্যুতে। সেটা হলো এই যে কাঁচে দেখো কিছু কথাবার্তা বলছে যে সফটেনিং পয়েন্টে আমি যখন যাব তখন সেটা শান্ত 10⁻10 পয়েস, সিলিকা বালিতে এফিও থাকলে কাজ, এই কাজগুলো সবুজ হয়, একটু পরে আমরা এটা দেখবো। প্রধান উপাদান লাগবে 100%, তোমার হচ্ছে যে SiO2 খুব ইম্পর্টেন্ট। এটা গৌণ উপাদান তোমার কোনটা কোনটা, রঙিন কাঁচ তৈরিতে কী কী ব্যবহার করা হয়, অস্বচ্ছ কাঁচে কী ব্যবহার করা হয়, বিরঞ্জক কী, স্বচ্ছকারক কী, এই সব জিনিসগুলো আমরা কয়েকবার করে দেখবো। এগুলো চাইলে ছন্দ করা যায় কিন্তু তুমি ভুলে যাবা, সো কয়েকবার করে একটু দেখো, আশা করি মনে থাকবে। চলে আসো পরবর্তীতে। এরপরে চলে যাবো আমরা, দেখো এখানে কিছু কথাবার্তা বলছে। আমরা জানি যে কাচে কিন্তু কি করা যায়, নকশা করা যায়, তাই না? HF দ্বারা কি করি আমরা, HF দ্বারা কি করে থাকি, কাচে নকশা করে থাকি। আচ্ছা, এরপরে কি বলছে, বুলেট প্রুফ কাচ। আমরা দেখবো যে এমন কিছু কিছু কাচ যেগুলো হচ্ছে বুলেট প্রুফ, বুলেট ভেদ করতে পারে না, সেগুলো কি তৈরি করা যায়, কীভাবে তৈরি করা হয়, পলিকার্বনেট থার্মোপ্লাস্টিক এর সাথে ল্যামিনেটেড গ্লাস, এটা মিলেছে এটা তৈরি করা হয়ে থাকে। এরপরে যে বক্সটা আছে, আমরা কোথায় কোথায় কোন গ্লাস ব্যবহার করি, সফট গ্লাস, হার্ড গ্লাস, ফ্লিন গ্লাস, ক্লুকস গ্লাস, এই গ্লাসগুলোর কোথায় কোথায় তার অপর নাম কি, সেগুলোর ব্যবহারটা কি, কয়েকবার করে, তোমার কাছে দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট কয়েকবার করে দেখলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? কয়েকবার করে দেখবা, এটা আশা করি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে যাব পরবর্তী ইস্যুতে। যেমন কিছু কিছু ব্যবহৃত শব্দ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এখান থেকে আসছিল যে বিস্কুট ফায়ারিং, কই গেল, এই যে বিস্কুট ফায়ারিংটা কোন প্রক্রিয়ার সাথে জড়িত, সেটা হচ্ছে তোমার সিরামিক শিল্পের সাথে জড়িত। সো আমি যত শব্দ আছে সব কিছু দিয়ে দিছি, এই কার সাথে কী জড়িত, যেমন সিমেন্টের মধ্যে ক্লিংকার আছে, আসতে পারে। তারপর চামড়া শিল্পে কী আছে, ব্রাইন আছে, কিউরিং আছে, কথাগুলো আছে। আবার তোমার এখান থেকে আসতে পারে যে তোমার হচ্ছে যে অ্যানেলিং, এটা কার মধ্যে পড়ে, ঠিক আছে, কাচের মধ্যে পড়ে, সেই কথাগুলো কিন্তু আসতে পারে আর কি, সো পড়বা। এরপরে কিছু নাম দেওয়া আছে, এগুলো একটু দেখবা এখান থেকে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা, আমাদের পড়ার বেশিক্ষণ নেই, আমরা পরবর্তী ইস্যুতে চলে যাবো, সেটা জ্বালানি। জ্বালানির মধ্যে কি বলছে দেখো, উৎস অনুসারে কি কি আছে। উৎস অনুসারে আমরা জ্বালানিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি জ্বালানি আর হচ্ছে তোমার সেকেন্ডারি জ্বালানি। প্রাইমারি জ্বালানিগুলোর নাম খালি পড়ে রাখবো, শুকনো কাঠ, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস। কঠিন কোনগুলো, কয়লা, তরল হচ্ছে পেট্রোলিয়াম, আর গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, ব্যবহার উপযুক্ত অনুসারে দুই ধরনের, একটা হচ্ছে নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। নবায়নযোগ্য কারা, সৌরবিদ্যুৎ আর বায়ুবিদ্যুৎ, নাম শুনে বুঝতে পারছো, সৌর আর বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, ঠিক আছে, নবায়নযোগ্য। গ্যাস ফিল্ড খুব ইম্পর্টেন্ট, শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর আছে আর্দ্র, দুই ধরনের হয়। তরল পেট্রোলিয়াম থাকবে না, সবচেয়ে বেশি পরিমাণ মিথেন থাকে, তরল পেট্রোলিয়াম থাকে, মানে পার্থক্য করে তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রেসের উপর ভিত্তিতে দুই ধরনের হয়, টক গ্যাস আর মিষ্টি গ্যাস। টক গ্যাস কোনটা, 5.7 এর বেশি থাকবে স্ট্রেস, আর কম থাকবে, এটা তো এমনি মনে রাখা যায়, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসবো আমরা পরবর্তীতে, ব্যবহার খুব ইম্পর্টেন্ট। গ্যাসের ব্যবহার কোথায় কত পার্সেন্ট একটু খেয়াল করো, মনে রাখবা, বা থেকে বাসা বাড়ি, বা থেকে হচ্ছে 12, বাসা বাড়িতে কত পার্সেন্ট, 12%, বাসা বাড়িতে 12%।
আচ্ছা, এরপরে গাড়ির জ্বালানির রূপে সিএনজিতে কোথায় কত পার্সেন্ট? 5%, ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদনে 55%, বিদ্যুৎ উৎপাদনে কত পার্সেন্ট? 55%। ইউরিয়া সার 10%, ইউরিয়া সার 10%, ইউরিয়া সার কত? 10%, ইউ10, ইউরিয়া সার 10%, এবার একটু মনে রাখবা, ইউরিয়া সার 10, কয়েকবার করে মুখস্থ করে মনে রাখবা। শিল্পক্ষেত্রে চা বাগানে হচ্ছে 18%, শিল্পক্ষেত্রে চা বাগানে কত? সেটা হচ্ছে 18%, শেষ। চা বাগানে 18%। আমার কেমন যেন মনে থাকতো যে কেউ একজন 18 বার চা বাগানে গেছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আমরা 18 বছর বয়সে কী করি? চা বাগানে যাওয়া উচিত আমাদের সবাইকে, তাই না? সো আমরা হচ্ছে বাগানে যাব কখন? তোমার হচ্ছে যে চা বাগানে যাবো কখন? 18 বছর বয়সে, আমরা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে কতভাবে মনে রাখাটা ট্রাই করতেছেন ভাই, তাও তো আমাদের মনে থাকে না। আমরা খুবই বলদ, আমরা মনে রাখতে পারি না, আমাদের মাথা মতো সব গেছে। গ্যাস ক্ষেত্র 28টা, এগুলো মনে রাখবো। এখানে অনেক মান দেওয়া আছে, এগুলো ভাই তোমাদের পড়া, এগুলো আমার পড়ানোর জিনিস না, বা আমার কিছু না, তোমার আসলে পড়তে হবে এগুলো, যে আদ্র গ্যাসে কী কী থাকা উচিত আছে, এগুলো সব কিছু সুন্দর করে। এই লাইনগুলোর বাইরে আশা করি কোনো ইনফরমেশন আসবে না, আমি বেছে বেছে দিয়ে রাখছি, এর বাইরে ইনশাল্লাহ আসবে না, তুমি পড়ে নেবা। আচ্ছা, তুমি এই চ্যাপ্টারটা, এই যে লাইনগুলো আছে না, এর বাইরে আসলে পড়ার দরকার হয় না খুব একটা বেশি। আচ্ছা, এরপরে দেখো কয়লার ক্ষেত্রে কয়লাকে আমরা কি বলে থাকি? ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি। বাংলাদেশে 5টা হচ্ছে তোমার কয়লার খনি আছে, ঠিক আছে। কয়লা রূপান্তরের প্রাথমিক ধাপ হচ্ছে পিট কয়লা, তাই না? পিট কয়লা, তারপরে তো ওই যে তোমার লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, 4 ধাপে কয়লা তৈরি হয়। সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র হচ্ছে বড়পুকুরিয়া কয়লা, আর দিঘিপাড়া কয়লার মান হচ্ছে সবচেয়ে ভালো। সর্বপ্রথম আবিষ্কার ক্ষেত্র কোনটা? এটা হচ্ছে তোমার জয়পুরহাটে জামালগঞ্জের। এগুলো আসলে তোমার ইয়াতেও আসতে পারে, কি বলে, জিকে হিসেবেও আসতে পারে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে এখানে তোমার দেখো, আমরা হচ্ছে একটা কয়লার কেমনে মান নির্ধারণ করি, এটা কিন্তু আমাদের জানতে হবে। জলীয় বাষ্প দেখি, উদ্বায়ী বস্তু দেখি, কার্বন গুঁড়া দেখি, দহন তাপ দেখি, ছায়ের পরিমাণ দেখি, সব জিনিসগুলো কিন্তু দেখে ইয়ে করি আর কি। এরপরে দেখো এখানে একটা বক্স আছে, দেখবে এই বক্সটা আসলে অলরেডি আমরা পড়ে আসছি উপর থেকে, বাট তারপরে আমি এখানে দিয়ে দিছি ফিক্সড কার্বন সহ। এটা একটু পড়বা এখান থেকে, বিশেষ করে ইয়েগুলো আমি কিন্তু পড়াই ফেলছিলাম, তাই না? যে রেলওয়ে লোকোমোটিভ, বয়লারের জ্বালানি, এগুলো কিন্তু সবগুলো পড়ানো হইলো একটু আগে ছন্দ করে, মনে আছে কিনা? উপরে যে ছকটা ছিল ওটা আবার দিয়ে রাখছি আর কি। আচ্ছা, এরপরে চলে যাও কিছু, ওই যে তোমাকে আমি বলেছিলাম প্রডিউসার গ্যাস, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, এগুলোর কিছু তোমার ব্যবহার দেওয়া আছে, এবং এগুলোর হচ্ছে আমাদের হচ্ছে তোমার কি বলে, কিছু উপাদান দেওয়া আছে কীভাবে তৈরি হয়ে থাকে। সো এগুলো কোল গ্যাস মানে কি বোঝায়, ওয়াটার গ্যাস কি বোঝায়, সংশ্লেষ গ্যাস, সবগুলো একসাথে দেওয়া আছে, পড়ে নিবা। এলপিজি বলতে কি, এলপিজির ব্যাপারগুলো আমরা কিন্তু অলরেডি পরিবেশ রসায়নে পড়ছি। সো এলপিজির ওই ব্যাপারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোনো ধরনের ঝামেলা নাই। ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে যে কথাগুলো এখানে বলছে তুমি পড়বা, এগুলো সহজ। এই তো এখান থেকে তোমার হচ্ছে প্রভাব। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা একটু বলে দিই। এটা হলো দেখো, বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলের মূলনীতি, এখান থেকে মূলত জানতে হবে 3টা। এই অপশনগুলো না আসার সম্ভাবনাই বেশি, বাট দিয়ে রাখছি কেন? কারণ দেখো তো 3টা হয়ে আছে, তো একটা নাম অন্যটা দিয়ে দিলে তোমার ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য এটা একটু পড়বা। আচ্ছা, এফজিডি প্ল্যান্টে আমরা কী ব্যবহার করি? জিপসাম ব্যবহার করে থাকি। আবার দেখো আয়রন রিসাইক্লিংয়ের পদ্ধতিও কিন্তু 3টা, এই 3 নিয়ে কিন্তু ঝামেলা লাগবে, এই জন্য আসলে এই নামগুলো একটু পড়তে হবে। ইলেকট্রিক আর্ক ফার্নেস, এরপরে তোমার হচ্ছে বেসিক অক্সিজেন ফার্নেস, আর ব্লাস্ট ফার্নেস কয়টা, তাপমাত্রা কত? 1300°C, এই কথাগুলো এখানে পড়বো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে 100% রিসাইকেল যোগ্য কারা? একটা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার আর কাঁচ, এটা হচ্ছে 100% রিসাইকেল যোগ্য। এই বাকি যে কথাগুলো বলা আছে একটু তুমি চাইলে একবার করে দেখতে পারো। এখন দেখো, শুরুর দিকে কিছু ছন্দ ছিল, কিন্তু শেষের দিকে আসলে এই বিষয়গুলো ছন্দ বানাতে গেলে অনেক ছন্দ হয়ে যায়। তো বইয়ে যখন তুমি পড়তে যাবে আসলে আমরা বুঝি না যে কোন লাইনগুলো পড়বো, কোন লাইনগুলো পড়বো না। এইখান থেকে তুমি যদি দেখো সিএফসিতে মাত্র 5 পেজ, 5 পেজকে যদি আমি এই পেজে করি তাহলে মোটামুটি ধরো 3 পেজের মতো আসে, 2.5 পেজের মতো আসে। সো 2-2.5 পেজ পড়াটা খুব যে কঠিন এরকম না, তুমি একবার বসলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোমার এই পুরো জিনিসটা একবার পড়া হয়ে যাবে। সো আমরা এরকমভাবে পর্যায়ক্রমে তোমাদের সবগুলো চ্যাপ্টারের ক্লাস ইনশাল্লাহ দিব। পরের ক্লাসগুলো আরও মজাদার হবে, ওই ক্লাসগুলোতে আরও সুন্দরভাবে আমরা আসলে ছন্দ করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনফরমেশন মুখস্থ করব।